আসসালামু আলাইকুম। গতকালকের লাইভে এসে কিছু কথা বলার ধারাবাহিকতায় আজকে আরও কিছু দু একটা কথা বলতে চাই। বিশ্ববিদ্যালয়ের ঘটনাগুলি সাথে খাগড়াছড়িতে হিট্রাক্সে যে ঘটনাগুলো ঘটলো বা ঘটতেছে, এটার একটা যোগসূত্র আমরা সকলেই, যারা একটু সচেতন তারা সকলেই বুঝতে পারি। সেটা হচ্ছে কি, সরকারকে অস্থিতিশীল করা, আইন শৃঙ্খলা, দেশের আইন শৃঙ্খলাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া যেন সাধারণ জনগণ যাদের প্রতি এত আস্থাশীল ছিলেন, যেমন ছাত্র সমন্বয়ক, ছাত্র প্লাস এই সরকার, বিশেষ করে ডক্টর ইউনূসকে কেন্দ্র করে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারের প্রতি যে আস্থা, সে আস্থাহীনতা যেন তৈরি হয়। মানুষ যেন ধীরে ধীরে সরকারের প্রতি বিতৃষ্ণ হয়ে যায়। মানুষ যেন এই সরকারের বিকল্প আশা করে। হতে পারে সেটা তড়িৎ গতিতে একটা নির্বাচন দিয়ে অন্য একটা সরকার ব্যবস্থা কায়েম করার জন্য, হতে পারে প্রতি বিপ্লব ঘটানো, যেটাই হোক না কেন। সমস্যা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা নিয়োজিত বা যাদের আইন শৃঙ্খলা রক্ষা করার কথা, সেই বাহিনীর সম্পূর্ণরূপে ইনঅ্যাক্টিভ থাকা। আপনারা খেয়াল করলে হয়তো দেখবেন, ঢাকা ইউনিভার্সিটিতে ঘটনা যে ঘটছে, সেই ঘটনার রেসপেক্টে যে সমস্ত ছেলেগুলোকে অ্যারেস্ট করা হয়েছে, এগুলোর ম্যাক্সিমামই কিন্তু সাধারণ ছাত্ররা। তাদেরকে ধরে নিয়ে পুলিশের কাছে সোপর্দ করছে। এই যে ধরে নিয়ে সোপর্দ করার যে রেওয়াজটা এই সরকারের আমলে তৈরি হয়েছে, এটা কিন্তু দেশের ভবিষ্যতের জন্য ভালো নয়। এই কাজগুলো করার কথা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এখন কথা হচ্ছে যে পুলিশ বাহিনীকে কেন অ্যাক্টিভ করা যাচ্ছে না? যদি পুলিশ বাহিনী ছাড়া পৃথিবীর কোনো দেশই পুলিশ বাহিনী যদি অ্যাক্টিভ না হয়, তাহলে আইন শৃঙ্খলা কখনোই রক্ষা করা সম্ভব নয়। আইন শৃঙ্খলা তখন জনগণ নিজের হাতে তুলে নিতে বাধ্য। জনগণকে এমনি নসিহত করে যে আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে নিয়েন না বললে কোনোদিনও এইটার সুরাহা হবে না। মূলত আইন শৃঙ্খলা যারা নিজের হাতে তুলে নিচ্ছে বা নিজের হাতে মব জাস্টিস যারা করতেছে, মূলত তাদেরকে তাৎক্ষণিকভাবে যদি আইনের আওতায় আনা না যায়, তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হবে না। আর এইটা কেন সম্ভব হচ্ছে না, সেটা হচ্ছে পুলিশ বাহিনী। আপনাদের একটা কথা বলি, পুলিশ বাহিনী কেন গতকালকের ঘটনার প্রেক্ষিতে আজকে দিনে আমার সাথে বেশ কিছু পুলিশ সদস্য, বিশেষ করে যারা ফিল্ড পর্যায়ে চাকরি করেন বা ফিল্ডে কাজ করেন, তাদের কথা হয়েছে। তাদের বেশ কিছু বিষয় অত্যন্ত যৌক্তিক। এই সরকারের আমলের আগে তাদেরকে কোনো ট্রান্সপোর্ট বিল দেওয়া হতো না। বছরের পর বছর কোনো ট্রান্সপোর্ট বিল তাদেরকে দেওয়া হয়নি। আপনি মনে করেন ট্রান্সপোর্ট বিল তাদের কাজ করতে, যারা ফিল্ডে কাজ করে, তাদের জন্য ট্রান্সপোর্টটা কতটা জরুরি। আর বাংলাদেশের পুলিশের জন্য কি পরিমাণ গাড়ি আছে আপনারা জানেনই। গাড়ি তাদেরকে হায়ার করতে হয়। দ্বিতীয়ত একটা বিষয় হচ্ছে, পুলিশ এটা সরকারি চাকরি, এটা ট্রান্সফারেবল জব। একটা পুলিশ যখন একটা জায়গা থেকে আর একটা জায়গায় ট্রান্সফার হয়, তখন উনি যে সমস্ত আগের স্টেশনের যে সমস্ত কেসের ইনভেস্টিগেশনের দায়িত্বে ছিলেন, কোর্টের বিচারের ক্ষেত্রে প্রতিবারই যখন কোর্টে ট্রায়াল হয়, প্রতিবারই তাকে হাজিরা দিতে আসতে হয়। তাকে ওই কোর্টে ট্রায়ালে আসামিরা যেভাবে আসে, তাকেও এসে সেটা কথা বলতে হয়। এই যে মনে করেন একজন পুলিশ সদস্যকে ঢাকা থেকে ট্রান্সফার করা হয়েছে মনে করেন চিটাগাঙে, তাহলে সে চিটাগাঙে আসবে, চিটাগাং থেকে ঢাকাতে আসবে, ঢাকার জজ কোর্টে গিয়া বা কোর্টে গিয়া সেটা সে আপনার মনে করেন হাজিরা দেবে বা কথা বলবে, আবার সে চিটাগাঙে যায়, সে জয়েন করবে। এই যে আসা যাওয়ার খরচ, এই খরচটা কিন্তু গত সরকারের আমলে বছর পর বছর দেওয়া হয়নি। অথচ ট্রান্সপোর্ট বিল
সরকার ট্রান্সপোর্টের এগেনস্টে কোটি কোটি টাকা পুলিশ বাহিনীকে দিছে। আর একটা হচ্ছে সোর্স মানি। সোর্স মানি বলতে কোনটা বোঝায়? পুলিশ সদস্যদেরকে অপরাধীদের পাকড়াও করতে গেলে ওই অপরাধীদের সিন্ডিকেটের মধ্যেরই কাউকে না কাউকে তাদেরকে সোর্স হিসাবে ব্যবহার করতে হয়, তাদের লোক হিসাবে ব্যবহার করতে হয়। এটা আপনারা সকলেই জানেন গোপনে, ঠিক আছে? এই যে সোর্স মানে একজন লোককে আপনি সোর্স হিসাবে যদি আপনি তাকে পালতে চান বা সোর্স হিসাবে কাজে লাগাইতে চান, তাকে কিন্তু আপনার তার পিছনে কিন্তু একটা খরচ আছে। এটার জন্য সরকার কোটি কোটি টাকা পুলিশ বাহিনীকে দিয়ে থাকে। অথচ ওসি লেভেলের নিচে কোনো পুলিশকে এই সোর্স মানি দেওয়া হয় না। প্রতি মাসে একজন এএসপি এই সোর্স মানি হিসাবে প্রায় 40,000 টাকা পায়, ওসিও প্রায় কাছাকাছি পায়, কিন্তু ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর থেকে শুরু করে এসআই এরা কেউই সোর্স মানি পান না। আর সাধারণ পুলিশ তো কনস্টেবল তো প্রশ্নই আসে না। অথচ যে কোনো ঘটনা ঘটলে ইনভেস্টিগেশনের দায়িত্ব দৌড়াদৌড়ি থেকে শুরু করে সব কিছু কিন্তু তাদের ঘাড়ের উপরই দেওয়া হয়, অথচ তারা কোনো এ বাবদ কোনো টাকা পান না। দ্বিতীয়ত 3 নম্বর কারণ হচ্ছে ট্রান্সফার। এই সরকার আসার পরে, তবে একটা ভালো কথা বলে রাখি, গত সরকারের আমলে বছর পর বছর এই জিনিসগুলো দেওয়া সাধারণ পুলিশদেরকে, ওসির নিচে এই জিনিসগুলো ট্রান্সপোর্ট বিল, সোর্স মানি এগুলো দেওয়া না হলেও এই সরকার ক্ষমতায় আসার পরে 3 মাসের ট্রান্সপোর্ট বিল বাবদ পাওনা 3 মাসের মাত্র দেওয়া হয়েছে। মানে এটা একটা উদ্যোগ, এটা একটা ভালো দিক। ওনারা সাধারণ পুলিশরা এটাকে অ্যাপ্রিসিয়েট করে, একটা ভালো দিক। 3 মাসের আপনার ট্রান্সপোর্ট বিল তাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু এখনও তারা অনেক টাকা পান। এখন কথা হচ্ছে ওনাদের একটা কথা যে এই যে ঢাকা শহর থেকে প্রায় 25,000-এর উপরে পুলিশকে বিভিন্ন ডিস্ট্রিক্টে ট্রান্সফার করা হয়েছে, সারা বাংলাদেশে ট্রান্সফার করা হয়েছে প্রায় 1,00,000 উপরে পুলিশ। এখন কথা হচ্ছে যে ওনাদের কথা হচ্ছে যে বিশেষ করে ঢাকার আমার সাথে যাদের কথা হচ্ছে তারা সকলেই প্রায় ঢাকারই। ওদের কথা হচ্ছে যে আমি এখন ফ্যামিলি শিফট করবো কিভাবে। নাম্বার 1, আমার বাচ্চা কাচ্চা এখন স্কুলের কোন পর্যায়ে আছে, আমি তাদেরকে এখান থেকে কিভাবে নিয়ে যাব। আমার ফ্যামিলি সারা ফ্যামিলি রেখে গিয়ে ওখানে আমি পাই না ট্রান্সপোর্ট বিল, পাই না সোর্স মানি, আমি পাই না দিয়ে মানে ডেইলি অ্যালাউন্স। তো আমি সেখানে গিয়ে কিভাবে কাজ করবো। দ্বিতীয়ত হচ্ছে আমি একটা নতুন জায়গায় গিয়ে, আমি আগে পুরাতন যে জায়গায়, এটা কিন্তু একটা সত্য ইয়ের কাহিনী যে আমি আগে পুরাতন যে জায়গায় ছিলাম আমি কিন্তু জানি যে কারা অপরাধ করে, কারা আপনার এখানে ড্রাগ বিক্রির সাথে জড়িত, কারা চুরি চামারির সাথে যুক্ত, কারা ডাকাতির সাথে যুক্ত, কোন রাজনীতিবিদ কোন ধরনের আমি কিন্তু জানি। কিন্তু আমি যখন একটা নতুন জায়গায় যাচ্ছি আমি সেখানে কিন্তু কোনো কিছুই ঠিকমতো জানি না। আমাকে জানতে হলে প্রায় 5-6 মাস দরকার। এই 5-6 মাস জানার জন্য আমাকে যে পরিমাণ ঘোরাঘুরি করতে হবে, যে পরিমাণ আবার নতুন করে সোর্স নিয়োগ করতে হবে, আবার নতুন করে নিয়োগ করতে হবে। আমার কই, আমি যে বেতন পাই সেই বেতনে না আমি সংসার চালাবো, না আমি আমার ঢাকাতে বাসা ভাড়া করে আমি ফ্যামিলি রেখে তাদেরকে আপনার সেই পরিবার চালাবো, নাকি আমি আপনার সেখানে আপনার মনে করেন কী করবো। এই সমস্ত দাবি দেওয়া নিয়ে 2 জন পুলিশ মাঠ পর্যায়ের ওনারা মুখ খুলছিলেন। উল্টা ওনাদেরকে, আপনারা সকলেই মনে হয় জানেন, অনেকেই জানেন, উল্টা ওনাদেরকে অ্যারেস্ট করে গারদে আপনার করে রাখা হয়েছে। এখন কথা হচ্ছে আমরা ইঞ্জিনিয়ার, আমাদের এখন না, আমরা যখন পাশ করে আসি ওই সময় আমাদেরকে আমরা ম্যাক্সিমামই প্রাথমিক চাকরিটা করা হতো কনসাল্টিং ফার্মে, এই যে ডিডিসি, তারপরে এগুলোতে কি আপনার করা হতো জানেন? এখানে নিয়োগ দেওয়া হতো, কোনো বেতন দেওয়া হতো না, বলা হয়তো কি চলে বেড়ে খাও। মানে আপনি ইঞ্জিনিয়ার, আপনি সাইডে যাচ্ছেন, আপনি কিন্তু কনসালটেন্ট, আপনি সাইডে যাচ্ছেন কন্ট্রাক্টরের ভুল ত্রুটি ধরার জন্য, কিন্তু আপনাকে কন্ট্রাক্টরের কাছ থেকে টাকা নিয়ে চলতে হতো। এটা একটা অলিখিত একটা আপনার মনে করেন যে নিয়ম ছিল। আমাদেরকে কন্ট্রাক্টরের কাছ থেকে টাকা নিয়ে, আমি বলেন একজন ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টরের কাছ থেকে টাকা নিয়ে সে ওই কন্ট্রাক্টরের ভুল ত্রুটি কিভাবে ধরবে?
বা ভুল যদি কথা না, চুরি চামারিগুলো কিভাবে আপনার বন্ধ করবে? সে কন্ট্রাক্টরের যে চুরিগুলা, ওই চুরিগুলার উপরে সে কিভাবে তার শক্তি প্রয়োগ করবে যদি ওই কন্ট্রাক্টরের কাছ থেকে বেতন নেওয়া লাগে? এই ঘটনা বছরের পর বছর চলছে। ঠিক পুলিশদের ক্ষেত্রে এই একই জিনিসটা বছর পর বছর ধরে চালু ছিল। তোমরা ভাই মাঠ পর্যায়ের যারা, তোমরা মাঠের থেকে টাকা সংগ্রহ করবে। তাহলে কি? তাহলে আপনার এই সোর্স মানে সোর্স নিয়োগ করা, পুলিশকে যদি সোর্সের টাকা নিজের পকেট থেকে দিতে হয়, পুলিশকে যদি এখান থেকে আপনার আর এক জেলায় গিয়ে সেরা আপনার কোর্টে হাজিরা যাওয়া আসার টাকা যদি নিজের পকেট থেকে খরচ করতে হয়, অন্য ট্রান্সপোর্টের বিল যদি পুলিশকেই সংগ্রহ করতে হয়, মানে মাঠের পুলিশকেই সংগ্রহ করতে হয়, সে কোথেকে সংগ্রহ করবে? জনগণের কাছ থেকে। এখন কথা হচ্ছে যে এই বর্তমান সিচুয়েশনে কি জনগণের কাছ থেকে টাকা নেওয়া সম্ভব পুলিশের? আপনারা বলেন, এখন যদি কোনো পুলিশ কোনো জনগণের কাছ থেকে সরাসরি টাকা নিতে চায়, সেটা সম্ভব না। সো তারা কি করবে? তারা বসে বসে আঙুল চষতেছে, তারা বসে বসে চুপচাপ করে মানে তাদের স্টেশনে বসে আছে, ঘটনা ঘটতেছে, তারপরে শুধু সেখানে গিয়া তারা যা যা ইনভেস্টিগেশনের কথা কয়ে যা যা মানে টোটালি তারা তাদের হাত পা তাদের বাঁধা। তাহলে এইগুলো কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে জানতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় সরকারকে এই ভিতরের বিষয়গুলো তো জানতে হবে। আমার কত হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কিন্তু মাঠ পর্যায়ের পুলিশের। যারা আদতে যারা ঘুরে বেড়ায়, যাদেরকে দিয়ে কাজ করা হয়, তাদেরকে এখানে কোনো সুযোগ দেওয়া হয় না। তাহলে বর্তমান সরকারকে এই জিনিসগুলো জানতে হবে, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে জানতে হবে, উদ্যোগ নিতে হবে, এদের কাছে পৌঁছাতে হবে। আসার কথা হচ্ছে যে 3 মাসের ট্রান্সপোর্ট বিল পে করা হয়েছে আগের, আশাবাদী। তাহলে এদেরকে সোর্স মানি, ট্রান্সপোর্ট বিল, ডিএ ইত্যাদি দেওয়ার ঘোষণা দেওয়া হোক। এদের কথা হচ্ছে আমরা কেন জনগণের হয়ে কাজ করব না? আমরা জনগণের কাছ থেকে টাকা নিতে চাই না। আমাদের কাজ করতে গিয়ে যে খরচটা আমার বেতন থেকে যেন দেওয়া না লাগে, আমার বেতন থেকে যদি আমার কাজের পিছনে টাকা খরচ করতে হয়, আমি আমার ছেলে মেয়েদের পড়াবো কোত্থেকে? আমি আমার বউ বাচ্চাদের ভরণ পোষণ করবো কোত্থেকে? এই জিনিসগুলা স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতেছে। অতি দ্রুত এগুলো একটা সুরাহা করা উচিত। এখন পুলিশ প্রশাসনের ভিতরে আপনি পুলিশের দোষ দিতে, পুলিশ অ্যাক্টিভ হচ্ছে না কেন? এই বিষয়ে কোনো ইনভেস্টিগেশন সরকার এখন পর্যন্ত করছে? কারণগুলো খুঁজে বাইর করছে? সেই কারণগুলো সলিউশন করার কোনো উদ্যোগ সরকার আপনার নিছে? তাহলে মাঠ পর্যায়ের পুলিশরা কেন মুভ করতেছে না? এই জিনিসগুলো তো খুঁজে বের করা দরকার। দিচ্ছে না কারা? এই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। যে ভূত, এই ঊর্ধ্বতন কর্মকর্তার মধ্যে এখনো সেই আগে সরকারের ভূত প্রেতাত্মাগুলো এখনো আছে। ওরা মূলত পুলিশ প্রশাসনকে অ্যাক্টিভ হইতে দেবে না। এইরকম যদি আরো 1.5 মাস 2 মাস চলতে থাকে, তাহলে জনগণ অটোমেটিক্যালি সরকারের প্রতি, আপনি দেখেন এখন একটা জরিপে প্রায় 51% মানুষ বর্তমান সরকারের প্রতি অসন্তোষ প্রকাশ করে ফেলছে অলরেডি। অথচ এই সরকার যখন ক্ষমতা মানে দায়িত্ব গ্রহণ করে, তখন প্রায় 98% সমর্থন নিয়ে আপনার মনে করেন এই সরকার কার্যক্রম শুরু করে। 98%। সেটা এখন 51-এ 45% জনগণ এখনো তাদের প্রতি আশাবাদী। এই পর্যায়টা এই 1.5 মাসের মধ্যে আপনার হয়ে গেছে। এইরকম যদি আরো 1.5 মাস কন্টিনিউ করা যায়, এই জনগণ কিন্তু সরকারের বিপক্ষে আপনার, তখন কিন্তু আর এই ডক্টর ইউনূস লোড নিতে পারবে না। উনি সুশীল মানুষ। আমাদেরকে তাকে সাপোর্ট দিতে হবে, আমাদেরকে কথা বলতে হবে। আমরা যারা কথা বলি সেই কথাগুলা শেয়ার করতে হবে, সেই কথাগুলা ছড়াই দিতে হবে, সেই কথাগুলা বলতে হবে। বললে তখন পদক্ষেপ অবশ্যই গ্রহণ করা হবে। আর স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আমাদের কথাগুলো তারও কানে যেন পৌঁছায় সেই ব্যবস্থা করতে হবে। তার জন্য আমাদের কথাগুলোকে ছড়াই দিতে হবে। না হলে এইভাবে কথা বলতে হবে, আমি যেভাবে বলতেছি আপনাদেরকেও সেভাবে বলতে হবে। এই সরকারের পক্ষে যেন এই বিপ্লবের পক্ষে কথা বলতে হবে। এই বিপ্লবের পক্ষে আলটিমেটলি যেখানেই যা পরিলক্ষিত হোক না কেন, বিপ্লবের পক্ষে কি করণীয় সেটা তুলে ধরতে হবে। যদি এই বিপ্লব
ভুলণ্ঠিত হয় এই জাতি আগামী 100 বছরে গৃহযুদ্ধ, ছোটখাটো একটা গৃহযুদ্ধের পথ তৈরি করা হচ্ছে, ছোটখাটো একটা গৃহযুদ্ধের পথ তৈরি করা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের লোকজনের মধ্যে হানাহানি, সাধারণ লোকজন। আমরা কিন্তু কোনো দেশের মানুষই আপনার ভালো না, সবাই আইনের দ্বারা ভালো থাকে, সিস্টেমের দ্বারা ভালো থাকে। আজকে আমেরিকায় 1 ঘন্টা বিদ্যুৎ অফ করেন না, দেখেন কি হয়, কি পরিমাণ লুটতরাজ হয়। দেখেন ইউরোপে এই যে এত যে আপনার বলে ভালো মানুষ, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টার জন্য বিদ্যুৎ অফ করে দেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো স্থবির হয়ে যাক, দেখেন কি ঘটে। এরকম নদীর নাই আছে তো। দ্যাট মিনস আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অ্যাক্টিভ হতে হবে, সিস্টেম ডেভেলপ করতে হবে, সিস্টেম ওয়াইজ, তাহলেই একমাত্র সম্ভব। এর জন্য আমাদেরকে কথা বলতে হবে। এখন একটা নতুন একটা শুরু থেকে জিরো থেকে শুরু করা একটা মনে করেন যে সিস্টেম বা জিরো থেকে শুরু করা একটা সরকার ব্যবস্থা। এই সরকারকে কথা বলতে হবে, সহায়তা করতে হবে, তাদের কানে কথা পৌঁছাতে হবে। এর কোনো বিকল্প নাই, কোনোই বিকল্প নাই। আদারওয়াইজ আপনার আমার ভুক্তভোগী কিন্তু আমরা জনগণ, ভুক্তভোগী জনগণ। এই যে উপদেষ্টাগুলা বেশি লোড আপনি তৈরি হলে এই উপদেষ্টাগুলা কিন্তু সবগুলাই কিন্তু এনজিওর মালিক, সব ম্যাক্সিমামগুলো এনজিওর মালিক এবং সমাজে প্রতিষ্ঠিত। তারা যার যার এখান থেকে সরে যায়, সেটা তার চেয়ারে আপনার মনে করেন বসবে। তার হয়তো এনজিও কার্যক্রম পরিবেশ অস্থিতিশীল হলে কিছুদিনের জন্য এনজিও কার্যক্রম বা তাদের কর্মস্থলের কার্যক্রম, আগের কর্মস্থলের কার্যক্রম হয়তো ব্যাহত হবে। তারা কিন্তু না খায় থাকবে না, তারা কিন্তু মরবে না, তারা কিন্তু রক্ত দেবে না। একজন এই সরকারের ওই 2 জন ছাত্র সমন্বয়ক ব্যতীত আর আসিফ নজরুল ছাড়া কেউ কি গত ইয়েতে আপনার যুক্ত ছিল? কারো কি রক্ত দেওয়া লাগছে, আহত হওয়া লাগছে? কেউই আপনার কোনো জায়গায় কোনো কর্মসূচিতে ছিলেন না, না তারা একদিন মিছিল করছেন। এমনকি অধিকাংশ উপদেষ্টাগুলা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অনলাইনেও এই বিপ্লবের সমর্থনে কথা বলেন নাই, কাজে তাদের তেমন দায়বদ্ধতাও নাই। একজন বিপ্লবী, একটা বিপ্লবী সরকার পরিচয় মানে সংবিধান দিয়ে তার দেশ চালানোর কথা না। একজন বিপ্লবী সরকার যেটা মনে করবে ওইটাই আইন, যে এটাই হওয়া উচিত। এখন আমার এই জনগণ বা আমার এই পরিবেশ মানে বর্তমান অবস্থার প্রেক্ষিতে এটা করা উচিত, ওইটাই আইন। আদারওয়াইজ আর বিপ্লবী সরকারকে কি পরিমাণ বিপ্লবী হতে হয়, কি পরিমাণ কঠোর হতে হয়, এটার নজির কিন্তু অতীতের বিপ্লবগুলো থেকে দেখা যেতে পারে। লেনিন রুশ বিপ্লবের ঘটার পরে 4 মাসের মাথায় লেনিনও এরকম সুশীলভাবে তার দেশকে কন্ট্রোল করতে চাইছিল। 4 মাসের মাথায় সে নির্বাচন দিয়া যে লেনিনের নেতৃত্বে বিপ্লব হয়, সেই লেনিন গোহারা হারে। এই 4 মাসের মধ্যে পুরা জনগণ লেনিনের উপর ভীতিশ্রদ্ধ হয়ে যায় এবং রুশ বিপ্লবের হোতাদের উপর ভীতিশ্রদ্ধ হয়ে যায়। হওয়ার পরে যখন দেখে যে নির্বাচনে হেরে গেছে এবং অধিকাংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করছে বিপ্লবের বিরোধিতাকারীরা, তখন তিনি আবার আরেকটা ম্যাসাকার করেন। ওই ম্যাসাকারে যারা ওই নির্বাচনে জিতছিল তাদেরকে মাইরা কচু কাটা কইরা নতুনভাবে স্টিম রোলার চালান এবং তারপরে সোভিয়েত ইউনিয়ন সারা পৃথিবীতে প্যারালাল শক্তি হিসাবে, একটা পরাশক্তি হিসাবে দাঁড়া যায়। নসিহত করে যদি বাঙালি জাতি ঠিক হইতো, তাহলে একটা কথা আমি বলি, আজকে অনলাইনে দেখেন এই যে হুজুররা সারাদিনই ধর্ম নিয়ে যে সারাদিন যে নসিহত করে যেতেছে, এই নসিহত তাহলে আর এই যে সরকার লাগতো না, পুলিশ লাগতো না, এই নসিহত দ্বারাই বাঙালি ঠিক মতো চলতো। নসিহত দেওয়া বা কখনোই কোনো জাতি ঠিক হয় না, কোনো মানুষ ঠিক হয় না। নসিহত করে লাভ নাই, আবেদন নিবেদন জানায় কোনো লাভ নাই। কাজ করতে হবে, কাজের প্রয়োগ থাকতে হবে, যার যেটা করণীয় সেটা করতে হবে। বিপ্লব পরবর্তী সরকারকে বিপ্লবের পূর্বের সরকারের চাইতেও কঠোর হতে হবে, কঠিন হতে হবে। আইনের প্রয়োগ পূর্বের চাইতেও আরো কঠিনভাবে প্রয়োগ করতে হবে আইন বিনষ্টকারীদের উপরে। যার যতটুকু শাস্তি তাকে পাইতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এই যে মোটরসাইকেল চুরির ঘটনা কেন্দ্র করে এখন জাতিগত বিদ্বেষ তৈরি করে দেওয়া হচ্ছে, এগুলো রোধ হবে
যদি আপনি পুলিশ বাহিনীকে অ্যাক্টিভ করেন। পুলিশ বাহিনীকে অ্যাক্টিভ না করলে সেনাবাহিনী দিয়ে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার মাত্র জনগণের মনে আতঙ্ক তৈরি করার জন্য, ঠিক আছে, ওকে বড় বড় ক্রাইমগুলো ধরার জন্য, বড় বড় ক্রাইম যারা করে তাদের ধরার জন্য ওকে, এটা ঠিক আছে। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা সেনাবাহিনীর জন্য করা খুব টাফ, কারণ তারা সেই ট্রেনিং পায় নাই, তারা জনগণের সাথে মেশে না, সম্পৃক্ত না। আর ট্রান্সফার দেওয়া কখনো, ট্রান্সফার করে কখনো কোনো কিছু ঠিক করা যায় না। আমি মনে করেন যে কোনো দায়িত্বে হোক না কেন, সেটা ডিসি হিসেবে হোক, এসপি হিসেবে হোক, বা একটা পুলিশ কনস্টেবল হিসেবে হোক, আমি সিরাজগঞ্জের দায়িত্বে আছি। মনে করেন আমাকে আপনি মনে করেন যে একটা ভুল ধরে ট্রান্সফার করে আপনি আমাকে মাগুরা পাঠালেন, আমি কি আপনার ফেরস্ত হয়ে গেলাম? আমি সিরাজগঞ্জে আমি 3 বছর চাকরি করছি, আমি সিরাজগঞ্জের আনাচে কানাচে কে চোর বাটপার কে কি করে আমি জানি। আমাকে এখানে রেখে আপনি আমাকে ভয় দেখায় হোক, যেভাবে হোক আমাকে সহায়তা করে আমাকে দিয়ে তাদেরকে ধরতে হবে, তাদেরকে শাস্তি করতে হবে। আমি মাগুরাতে যাই, সেটা আমার আরো 6 মাস 7 মাস 1 বছর লাগবে হতেছে সেখানকার পরিস্থিতি বুঝতে, সেখানকার চোর বাটপারদেরকে আপনার চিনতে, সেখানকার করতে। আমি মাগুরা যাই, সেটা আপনি আমাকে ট্রান্সফার করে দিলেই কি আপনার ভালো গেলে? এই যে সারা দেশব্যাপী যে একটা একটা জাস্ট আগে সরকার আর এই সরকার আজব হয়ে যায়। আগে সরকার যা করছে এখনো যদি তাই করে তাহলে পরিবর্তন কোথায় আসে? সেটাই আপনারা কি করতেছেন? ট্রান্সফার দিয়ে কি কখনো কোনো মানুষ ঠিক হয়? আমি বগুড়ার দায়িত্বে ছিলাম, আমি গেলাম আপনার মনে খুলনার দায়িত্বে, তাতে আমি আপনার মনে ঠিক হয়ে যাবো? এই জিনিসগুলো অবশ্যই ভাই বলতে হবে। যেমন বিএনপি, জামায়াত এরা গত 16 বছর আন্দোলন করে রেজাল্ট পায় নাই। যখন লোকজন সবাই নামছে, রেজাল্ট আসছে। কথা আমি আপনি এই যে 1 জন 2 জন করে বললে হবে না, এই কথাগুলো সকলকে বলতে হবে। যখন সকলে একই কথাগুলো বলবেন তখন একটা রেজাল্ট আসবে। আমাদের দুর্ভাগ্য যে আমাদের সরকারটা বিপ্লবী সরকার হয় নাই। কাদের ব্যর্থতা আমি জানি না। ছাত্র সমন্বয়ক ডক্টর ইউনূস মহোদয়কে নির্বাচন করছেন, অবশ্যই এটা ভালো সিদ্ধান্ত ছিল, এর চাইতে বিকল্প আর নাই, বাংলাদেশ আসলেই নাই। কিন্তু তার পরবর্তীতে যাদেরকে নিয়োগ দেওয়া হলো, এরা আদতে এই যে যেগুলো দরকার এগুলো কতটুকু তারা কি জনগণের সাথে আপনার ছিল? জনগণের ইয়েটা বোঝে? জনগণের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল কখনো? না রাজনীতির সাথে সম্পর্ক ছিল। অতএব যা হওয়ার হয়েছে, কিন্তু তাদেরকে এই জনগণের সাথে সম্পর্কিত করাইতে হবে, তাদেরকে জনগণের বিষয়টা বুঝাইতে হবে, পুলিশের ভিতরের বিষয়টা। কেন মাঠ পর্যায়ের পুলিশ মাঠে কাজ করতেছে না? এই যে আমি যেগুলো বললাম, এগুলা যদি ঠিক না হয়, আপনারা যেখানেই থাকেন না কেন, যেখানে যে অবস্থা থাকেন না কেন, যখন চায়ের স্টলে বসেন বসেন, কেউ না কোনো পুলিশ পাশে বসলে জিজ্ঞেস করে দেখেন। আমি যেগুলো বলতেছি এগুলাই, তাদেরকে এগুলা ঠিক মতো দেওয়া হোক, তাদেরকে অভয় দেওয়া হোক, জনগণ তাদের সাথে ফ্রেন্ডলি ব্যবহার করেন, তারা আপনার মনে করেন যে অ্যাক্টিভ হবে। আর যাদের যেটা প্রাপ্য শাস্তি যতটুকু নিশ্চিত করতে হবে, আদারওয়াইজ ভবিষ্যৎ খুব অন্ধকার। আমার আগামী 3-4 মাসের মধ্যে দেশে একটা গুরুতর একটা পরিবর্তন আসবে। সেই পরিবর্তন নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে। এই নেগেটিভ হওয়ার সম্ভাবনাটাই এখন বেশি এখনকার ইয়েতে। ভালো থাকবেন, খোদা হাফেজ। দেশের জন্য, সকলের জন্য শুভকামনা রইল।